তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর ভিডিও শেষে একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আছো তাদেরকে আমার রিকোয়েস্ট যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তার থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে সর্বশেষে এটাকে একটা লাইক করবেন আর তোমাদের বন্ধুদের সাথেও এটাকে শেয়ার করবে। ঠিক আছে, চলো দেখা যাক কী কী আছে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বে। এই যে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব আছে, যাকে আমরা ইংরেজিতে কগনিটিভ ডেভেলপমেন্ট অফ পিয়াজেট বলে চিনি। ওকে, কি বলে চিনি? কগনিটিভ ডেভেলপমেন্ট অফ পিয়াজেট। চিন্তাবিদ দার্শনিক জে পিয়াজে 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, পিয়াজে জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি হারবার্ট স্পেন্সার ও ডারউইনের অভিব্যক্তিবাদের দ্বারা প্রভাবিত। পিয়াজে তার তথ্য গঠনে দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটিয়েছেন। শিশুর প্রজ্ঞা এবং তার জ্ঞান লাভ করার কৌশল বা দক্ষতা বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তাই হলো জ্ঞানমূলক বিকাশের বিষয়বস্তু। তাহলে তোমরা বুঝলে যে শিশুর প্রজ্ঞা হলো জ্ঞানমূলক বিষয়বস্তুর প্রধান অংশ। ঠিক আছে, প্রধান অংশ হলো কি? জ্ঞানমূলক বিষয়বস্তু। পেঁয়াজের মধ্যে জ্ঞানমূলক প্রক্রিয়া বলতে সেই সব প্রক্রিয়াকে বোঝায় যা জ্ঞানার্জনে সহায়তা করে। স্মরণ করা, চিন্তা করা, ধারণাকরণ করা ইত্যাদি সব রকম মানসিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্মরণ করা, চিন্তা করা, ধারণাকরণ করা এই সবগুলি কিসের তথ্য? এই সবগুলো হলো প্রজ্ঞা তথ্য। ঠিক আছে, তারপর দেখো কি আছে। পিয়াজে বিকাশমূলক দিকের দুটি দিক কথা বলেছেন। একটা কি? একটা হলো জ্ঞানমূলক বিকাশ আর একটা হলো অনুভূতিমূলক বিকাশ। ঠিক আছে, বিকাশের কটা দিক বলেছে? এখানে দুইটা দিক বলেছে, একটা হলো জ্ঞানমূলক আর একটা হলো অনুভূতিমূলক। তাহলে আমরা জানবো এখন স্কিমা কি। এই যে মনোবিদ আর্ট বার্টলেট এই স্কিমার ধারণাটি তিনি আমাদেরকে দিয়েছেন। কে? মনোবিজ্ঞানী আর্ট বার্টলেট। স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত জ্ঞান সময়ের তথ্য সংগঠন, মানে তোমরা কোনো একটা সময়ে যা শিখলে ওটা হলো স্কিমা, আর ওইটা সারা জীবনব্যাপী ব্যক্তির সঙ্গে সম্প্রসারিত হতে থাকে। এই যে স্কিমা প্রক্রিয়াটি সক্রিয় হয় দুটি প্রক্রিয়ায়, একটা হলো আত্মীকরণ আর একটা হলো সহযোজন। কয়টি প্রক্রিয়ায়? দুইটি প্রক্রিয়ায়, একটা হলো আত্মীকরণ আর একটা হলো সহযোজন। আত্মীকরণ কি? যাকে আমরা ইংরেজিতে বলি অ্যাসিমিলেশন, মানে অ্যাসিমিলেশনকে বাংলায় বলা হয় আত্মীকরণ। যে প্রক্রিয়ার দ্বারা প্রাণী তার পরিবেশকে বিশ্লেষণ করে, তার বিশেষ অংশকে প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে এবং তার প্রতিক্রিয়া করে নিজের আয়ত্তে আনে, তাকে বলা হয় কি? আত্মীকরণ। যাটা প্রয়োজন সেটাকে সে তার অংশ অনুযায়ী নির্বাচন করে এবং তার থেকে যে আমরা একটা প্রতিক্রিয়া করি সেটা হলো আত্মীকরণ। ওকে, তারপর কি আছে? তারপর আছে সহযোজন, যাকে বলা হয় অ্যাকোমোডেশন ইংরেজিতে। যে প্রক্রিয়ায় প্রাণী পরিবেশের প্রভাবে নতুন অভিজ্ঞতাগুলি গ্রহণ করে তাকে বলা হয় কি? সহযোজন। যে একটা সিস্টেমে আমরা পরিবেশ থেকে নতুন নতুন জিনিস শিখতে পারছি সেটাকে বলে কি? সহযোজন। অর্থাৎ সহযোজন হলো আচরণ পরিবর্তনের প্রক্রিয়া, যার দ্বারা স্কিমার মধ্যে প্রয়োজন মতো অনুসারে নতুন তথ্য বা চিন্তা যুক্ত করা যায়। ঠিক আছে, এখন আমরা পড়ব যে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর কয়টি। আমরা জানি যে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর হলো চারটি। কয়টি স্তর? চারটি স্তর। এই চারটি প্রথমটা কি আছে? প্রথমটা আমরা বলছি যে সেন্সরি মোটর স্টেজ, যাকে বাংলায় বলে সংবেদন সঞ্চালকমূলক স্তর। আর এটা শুরু হয় 0 থেকে আর শেষ হয় 2 ইয়ার্স। ঠিক আছে, পর্যন্ত থাকে 2 ইয়ার্সের পর এটা শেষ হয়। তাহলে প্রথমেটা কি? প্রথমেটা হলো সেন্সরি মোটর স্টেজ, যাকে আমরা বলি সংবেদন সঞ্চালকমূলক স্তর। তারপর আছে কি? তারপর আছে প্রাক সক্রিয়তা স্তর, যাকে আমরা ইংরেজিতে বলি প্রি অপারেশনাল স্টেজ। 2 থেকে শুরু করে এটা 7 বছর পর্যন্ত তার লিমিট।
তারপর আছে এখানে মূর্ত সক্রিয়তা স্তর। এটা হলো কংক্রিট অপারেশনাল স্টেজ, যার টাইম হলো 7 ইয়ার্স থেকে শুরু করে 11 ইয়ার্স পর্যন্ত। তারপর কি আছে ফর্মাল অপারেশনাল স্টেজ। এই যে ফর্মাল অপারেশনাল স্টেজকে আমরা বলি যৌক্তিক সক্রিয়তা স্তর, যার সময়সীমা হলো 11 থেকে 18। কত? 11 থেকে 18। এখন আমরা প্রত্যেকটা ডিসকাস করব অল্প করে, যা করে তোমরা তার সম্বন্ধে জানতে পারো। প্রথমে কি ছিল সেন্সরি মোটর স্টেজ, এর সময়সীমা হলো 2, জন্ম থেকে 2, ঠিক আছে, মানে 0 থেকে 2 আমি আগেই বলেছি। তারপর দেখো এই বয়সে শিশুরা দেহ সঞ্চালন কেন্দ্রের ব্যবহার করে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে, যার ফলে জ্ঞানের বিকাশ ঘটে, ঠিক আছে। তারপর দেখো কি আছে আত্মকেন্দ্রিকতা, এটা আছে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে বোধ না থাকা, যে কোনটা সজীব কোনটা জড় সে সম্পর্কে তার কোনো বোধ শক্তি থাকে না। তারপর কি আছে প্রাক সক্রিয়তা স্তর, মানে প্রি অপারেশন স্টেজ। সময়সীমা 2 বছর থেকে 7 বছর। সর্বপ্রাণবাদ, এই সময় শিশুরা মনে করেন যে সব বস্তুকেই সজীব, তাই সব বস্তুকে তারা সজীব বলে মনে করে এবং সব বস্তুতেই প্রাণ আছে বলে তারা মনে করে। বিলম্বিত অনুকরণ, তারা পূর্ব প্রত্যক্ষ কাজকে অনুকরণ করে। রূপক অভিনয়, ঘুমিয়ে পড়ার ভান করে। অঙ্কন, কল্পনাকে অঙ্কনের মাধ্যমে রূপ দেয়। কৃত্রিমতা, সব কিছুই মানুষের সৃষ্টি, তাদের মতে সব কিছুই মানুষের সৃষ্টি। তারপর কি আছে মূর্ত সক্রিয়তা স্তর। এই মূর্ত সক্রিয়তা স্তরকে আমরা ইংরেজিতে বলবো কংক্রিট অপারেশনাল স্টেজ। কি? কংক্রিট অপারেশনাল স্টেজ। তার সময়সীমা হলো কি? তার সময়সীমা হলো 7 থেকে 11 বছর। কতটুক? 7 থেকে 11 বছর। যুক্তিপূর্ণ চিন্তাভাবনা হয় এই সময়, সংরক্ষণের ধারণা থাকে, কম পর্যায়ে তারা একটা একটা কাজ করে, শ্রেণীকরণের ধারণা থাকে, মানে তাদের ক্লাস কীভাবে নেওয়া হয়, তারা কীভাবে একটা সিস্টেমে পড়ে রয়েছে সে সম্পর্কে তাদের একটা ধারণা থাকে, আর সংখ্যার ধারণা থাকে, মানে তারা 1 2 3 4 এসব শিখতে পারে ওই সময়। তারপর কি আছে যৌক্তিক সক্রিয়তা স্তর। যৌক্তিক সক্রিয়তা স্তরকে আমরা বলতে পারি যে ফর্মাল অপারেশনাল স্টেজ। কি? ফর্মাল অপারেশনাল স্টেজ। এই স্টেজের সময়সীমা হলো 11 থেকে 18। কতটুক? 11 থেকে 18। বিমূর্ত চিন্তা ভাবনা, প্রকল্প গঠন, কার্যকরণ ব্যাখ্যা, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা, সম্ভাবনা নির্ণয়। মানে কি হয় দেখেন, এই সময় হয় একটা আলাদা চিন্তা থাকে, ঠিক আছে। তারপর কি প্রকল্প গঠন, একটা সিস্টেম তারা চলতে পারে। কার্যকরণ ব্যাখ্যা, যে কোনো জিনিসের তারা ব্যাখ্যা দেওয়ান শিখে। ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা, তারা ফিউচার নিয়ে চিন্তা করে। আর সম্ভাবনা নির্ণয়, যে এটা কোনো একটা কাজ হতে পারে বা হতে পারবে না সেই সম্পর্কে তারা একটা তথ্য দিয়ে থাকে। কোন সময়? এটা যৌক্তিক সক্রিয়তা স্তর, মানে ফাইনাল স্টেজ। এখন আমরা যে উপরে যে এগুলো পড়লাম তার একটা শিক্ষামূলক তাৎপর্য থাকে। তাহলে পিয়াজের যে একটা শিক্ষামূলক তাৎপর্য আছে সেটা নিয়ে আমি নিজে একটু আলোচনা করছি। দেখো যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের বৈদিক বিকাশও ঘটে, আর এই কথা অনেক মনোবিজ্ঞানীও বলেছেন যে হ্যাঁ ঠিক। কিন্তু পিয়াজে সর্বপ্রথম চিন্তা জগতে পুষ্টি কীভাবে সংঘটিত হয় সে সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন এবং তার জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বে, সেটা আমরা এখানে নিচে বলবো। মানে দেখো সবাই কী বলে, সবাই বলে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধি বাড়ে, কিন্তু এখানে পিয়াজেট কী বলেছে? পিয়াজেট বলেছে যে এখানে যে চিন্তা জগতের পুষ্টি, যে আমরা যে থিঙ্কিং করবো ওই থিঙ্কিংটা কীভাবে বাড়ানো যাবে সে সম্পর্কে তিনি তার এই তথ্যে বলেছেন। তার তথ্যের নাম কি? জ্ঞানমূলক তথ্য বা প্রজ্ঞামূলক তথ্য, যাকে ইংরেজিতে বলে কগনিটিভ। ওকে, তোমরা এটা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে যে কগনিটিভ থিওরি সম্পর্কে যা জানো লেখো, ঠিক আছে। বা কগনিটিভ থিওরি সম্পর্কে কে লিখেছেন, আর অপর নাম কি? প্রজ্ঞামূলক বিকাশ বা জ্ঞানমূলক বিকাশ। তোমরা এটা পড়লে জানতে পারবে। প্রথমে কি আছে? শিক্ষামূলক প্রতিবন ব্যবহার। এই যে পিয়াজে বলেন যে শিক্ষামূলক প্রতিবন কি? শিক্ষামূলক প্রতিবন হলো চার্ট বা ডেমো কিছু দেখানো, বা একটা ধরো আমরা একটা ক্লাস করছি, সেই ক্লাসের মধ্যে আমি রসায়নবিদ্যার একটা ক্লাস করছি, সেই রসায়নবিদ্যার ক্লাসের মধ্যে তুমি যদি কোনো ডেমো নিয়ে যাও স্টুডেন্টকে দেখার জন্য, তাহলে এটা হবে একটা শিক্ষামূলক প্রতিবন। ধরো আমি একটা এখন ছোটো বাচ্চাদের সরসরাই শেখাচ্ছি, তখন আমি যদি একটা চার্ট নিয়ে যাই সরসরাই, তুমি সর দিয়ে আম হয়, সরাই দেওয়া হয় আনারস, যদি দেখাই তাহলে তারা সেখান থেকে
বলার সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিস আয়ত্ত করতে পারবে আর ওইটা শিখতেও পারবে। তাই শিক্ষামূলক প্রদীপন হলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে পড়ে নিও। এই সময় কি হয় যে পিয়াজে বলেছেন পথ্যক্ষণ যদি অর্থপূর্ণ হয় তবে ধারণা সুস্পষ্ট হয়। সুতরাং শিক্ষণ প্রক্রিয়ার শুরুতে শিশুকে বিভিন্ন রকম প্রদীপন ব্যবহার করে শিক্ষা দিতে হবে। যে কোনো বিমূর্ত ধারণা ভিত্তিভূমি হলে কোনো না কোনো মূর্ত বস্তুর উপস্থাপন। তাই শিক্ষক পাঠদানের সময় যেন মূর্ত বস্তু উপস্থাপন করবেন, তেমনি এইকই বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবনধর্মী চেনা পরিচিতি উদাহরণ উপস্থিত করবেন। ঠিক আছে, সেম কথাটা। তারপর দেখো কী আছে, সরল থেকে জটিল। অনেকে দেখো আছে যে জটিল থেকে সরলে যায়, কিন্তু ভুল। সিস্টেম কি? সিস্টেম হলো সরল থেকে জটিল। ওনার এই যে তথ্য আছে, এই তথ্যে শুধু এটাই লেখা আছে যে সোজা থেকে কঠিনে যাওয়া। যে জিনিসটা খুবই ইজি, আগে এটাকে আয়ত্ত করতে হবে, তারপর আমরা কঠিন দিকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। মানে যে জিনিসটা চোখের সামনে আছে সেটাকে শেষ করব, তারপর আমরা পরবর্তী জিনিসটা চিন্তা করব। ঠিক আছে, দেখো কি আছে, শিক্ষক সর্বদাই শিক্ষার্থীর মানসিক স্তরের কথা মনে রেখে পাঠদান করবেন। তাই পাঠদান শুরুতে কোনো বিষয়ে প্রবেশের মুহূর্তে তিনি কোনো জটিল ধারণার আশ্রয় নেবেন না, তাহলে শিক্ষার্থী পিছিয়ে পড়ে যাবে। শিক্ষকতায় সরল ধারণা দিয়ে শুরু করবেন এবং ক্রমশ তার স্তর উন্নয়ন ঘটে জটিল দিকে যাবে। তবে শিক্ষার্থীর মানসিক ভারসাম্য ঠিক থাকবে, সুষ্ঠু শিক্ষণ হবে আর শিক্ষার্থী তার জীবনে অগ্রগতি করতে পারবে। কাজের মাধ্যমে শিক্ষা। এই যে মনোবিজ্ঞানী তিনি বলেছেন যে কাজের মাধ্যমে শিক্ষা দেওয়া। শিক্ষক কথা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, শিক্ষককে কথা অবশ্যই মনে রাখতে হবে যে শুধুমাত্র চার দেওয়ালের মধ্যেই থেকে যে শিক্ষার্থী একবারে খুবই জ্ঞানী গুণী হয়ে যাবে সেটা নয়, যে তাকে কাজের মাধ্যমে শিক্ষা দিতে হবে। সে শুধু বই পড়ে নয়, দেখে শুনে নেড়ে চেড়ে পরীক্ষার মাধ্যমে কিছু শিখবে, যাচাই করে নেবে। তাই শিক্ষার্থীকে নিয়ে যেতে হবে শিক্ষামূলক ভ্রমণে। এর মাধ্যমে ঐতিহাসিক নিদর্শন, ভৌগোলিক অবস্থান, সামাজিক রীতিনীতি প্রভৃতি প্রকার প্রাণী ও উদ্ভিদ, ক্ষুদ্র ও ভারী শিল্প প্রভৃতির সম্পর্কে সে একটা ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো লাস্ট কি আছে, লাস্ট দেখো আছে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম, আরেকটা হলো কি শিক্ষণ মডেল। সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম কি? শিক্ষক যখন শিশুকে শেখার জন্য রেডি করবে, ঠিক আছে, তখন তাকে তার জীবন বিকাশের বিভিন্ন স্তরের সঙ্গে যে একটা রিলেটেড কিছু আছে সবগুলি উঠিয়ে শিক্ষক এখানে শিক্ষকতা করবেন। তাহলে কি হবে, ওই শিক্ষার বিষয়টা খুবই ইজি হয়ে যাবে আর শিশু বাস্তব জীবনের সঙ্গে শিক্ষাটাকে গ্রহণ করতে পারবে। এই কথাটা এখানেই বলেছেন। ঠিক আছে, তারপর দেখো আছে কি শিক্ষণ মডেল। পিয়াজে তার জ্ঞানমূলক বিকাশে তথ্যের যে জৈবিক বৃদ্ধি হিসেবে কতগুলি প্রাথমিক প্রক্রিয়া যেমন সহযোজন, আত্মীকরণ ইত্যাদি কথা বলেছেন, সে যেগুলি শিশুকে সক্রিয় হয়ে উঠতে সাহায্য করে। এই নীতিকে প্রয়োগ করে বর্তমান বিজ্ঞান ও গণিত শিক্ষণ অনেক শিক্ষণ মডেল তৈরি করা হয়েছে। আর এই শিক্ষণ মডেলগুলি শিক্ষককে বিজ্ঞান ও গণিত শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করছে এবং শিক্ষার্থীদের উৎসাহ করে তুলছে। এইভাবে তারা সক্রিয় বিষয়গুলি শিক্ষণে অংশগ্রহণ করছে। মানে এই শিক্ষণ মডেলগুলো আছে পিয়াজে, তার যে তথ্য আছে তার মধ্যে কিন্তু তারা সহজজন আত্মীকরণের কথা বলেছে। আর এই সবগুলির মধ্যে কি আছে, তার মধ্যে আছে যে এখানে শিক্ষণ মডেল মানে কি, চার্ট, ডায়াগ্রাম, এগুলা যদি স্টুডেন্টের কাছে তোমরা তুলে ধরতে পারো তাহলে তারা প্র্যাকটিক্যালি অনেক কিছুই শিখতে পারবে। আর বর্তমানে কি করছে এই যে বিজ্ঞানীরা, তারা বিজ্ঞান ও গণিত শিক্ষার ক্ষেত্রে খুবইভাবে এটা সাহায্য ইউজ করছে, যার ফলে শিক্ষার্থীও খুব উপকৃত লাভ করছে। আশা করি আজকের এই ছোট্ট বিষয়টা ভালো লাগে থাকবে। ঠিক আছে, যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দাও আর শেষে লাইক করে দাও। ধন্যবাদ। নজর রাখো পরবর্তী ভিডিওর জন্য।